সেই দিনের ব্যাপারের পর হইতে বছরখানেক কাটিয়া গিয়াছে। পটল আর বীণার সঙ্গে দেখা করিবার চেষ্টা করে নাই। ইহাতে প্রথম প্রথম বীণা খুব স্বস্তি অনুভব করিল, কিন্তু সপ্তাহ যখন পক্ষে এবং পক্ষ যখন মাসে এমনকি বৎসরে পরিবর্তিত হইতে চলিল, পটলের টিকি কোনো দিকে দেখা গেল না, তখন বীণার মনে হইল তাহার মনের এই যে নিরঙ্কুশ স্বস্তি, ইহা সম্পূর্ণ স্বাভাবিক ও সহজলভ্য জিনিস। বিধবা হইয়া পর্যন্ত এই বৈচিত্র্যহীন স্বস্তি সে বরাবর স্তগ্নাঘাত পাইয়া আসিয়াছে। ইহার মধ্যে কিছু নতুনত্ব নাই। নতুনত্ব ও বৈচিত্র্য যাহার মধ্যে ছিল, তাহার নিকট হইতে দূরে সরিয়া গিয়াছে। খুব অল্প দিনের জন্য, কিন্তু কতদিন? বছর 2? হ্যাঁ, প্রায় 2 বছরের জন্য তাহার জীবনে এই অনাস্বাদিত পূর্ব বৈচিত্র্য দেখা দিয়াছিল। পটলদা তাহাদের বাড়িতে আসিত। মায়ের সঙ্গে কি বলায়ের সঙ্গে গল্প করিয়া হয়তোবা একটা পান কিংবা 1 গ্লাস জল, কখনো বা 2 চাহিয়া খাইয়া চলিয়া যাইত। মায়ের ডাকে বিনাই পান জল আনিয়া দিত, কেননা মনোরমা ঘরের বউ। স্বামীর বন্ধুস্থানীয় লোকের সম্মুখে বাহির হইবার নিয়ম তাহাদের সংসারে নাই। হয়তোবা পান দিতে আসিয়া পটল 2-1 কথাও বলিত, বিনা জবাব দিত। হয়তো পটল 1-8টা ছোটোখাটো গল্প করিল, বিনা দাঁড়াইয়া দাঁড়াইয়া শুনিত। ভালো লাগিত শুনিতে। হয়তোবা মা উঠিয়া যাইতেন সন্ধ্যা আহ্নিক করিতে। বিনা ও পটল রোয়াকে পরস্পরের সঙ্গে কথাবার্তা বলিত। ক্রমেই পটলদা যেন একটু ঘন ঘন আসিতে আরম্ভ করিল। পটলের সাড়া পাইলে বিনারও যেন কি একটা হইয়া যায়। তাহার মন চঞ্চল হইয়া ওঠে। রান্নাঘরে বৌদিদির কাছে বসিয়া কুটনা কুটিতে কি তেঁতুল কাটিতে কিংবা বাটনা বাটিতে আর ভালো লাগে না। ছুটিয়া গেলে কে কি মনে করিবে তাই ধীরে ধীরেই যাইত, অন্য ছুতায় যাইত। মা, আজকে বেগুন পোড়াতে আছে? বৌদিদি বলছিল। আমি বললাম আজ বুধবার, দাঁড়াও জিজ্ঞেস করে আসি। আচ্ছা মা, পাকানো সলতেগুলো কুলুঙ্গিতে রেখে দিয়েছি, তার কি একটাও নেই? তুমি নাওনি? তোমার কলসিতে জল আনতে হবে না মা? বলো তো এক্ষুনি আনি, আবার সন্ধে হয়ে গেলে তখন। ইত্যাদি ইত্যাদি। তারপর কে জানে 0.5 ঘন্টা আর কে জানে 1 ঘন্টা সে আর পটলদা গল্পই করিতেছে। যতক্ষণ পটলদা বাড়িতে থাকিবে বিনা নড়িতে পারিত না সেইখান হইতে। ক্রমে পটলদা চাহিত একটু আড়ালে দেখা করিতে, বিনা তাহা বুঝিত। বিনার কৌতূহল তখন বেশ বাড়িয়াছে। পুরুষ মানুষ একা থাকিলে কিরকম কথাবার্তা বলে। পটলদা মজার মজার কথা বলে, বিনার হাসি পায়, আনন্দও হয়। মা উপস্থিত থাকিলে পটলদা এই ধরনের কথা বলে না। হয়তোবা বিনারও শোনা উচিত নয় এসব কথা, কিন্তু লাগে মন্দ নয়। তারপর গ্রামে কথা উঠিল। দাদা বাড়ি আসিয়া তাহাকে ডাকিয়া বুঝাইলেন। বৌদিদি দাদার কানে উঠাইল এইসব কথা। বলাই মারা গেল। পটলদা সন্ধ্যার সময় ছাতের পাশের বাগানে অন্ধকারে লুকাইয়া দেখা করিতে শুরু করিল। তাহাও একদিন বৌদিদির চোখে পড়িয়া গেল। বিনার জীবনে সুখ নাই, আনন্দ নাই কোনো দিক হইতে। একটুকু আলো আসিতে সবে আরম্ভ করিয়াছে, অমনি সবাই মিলিয়া হৈ হৈ করিয়া জানালা সশব্দে বন্ধ করিয়া দিল। নমস্কার, আমরা শুনছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস বিপিনের সংসারের ধারাবাহিক পর্বগুলি। আজ শুনছি 9ম পর্বটি। আমার গল্প পাঠ যদি আপনাদের পছন্দ হয়, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কমেন্ট করে জানান গল্পটি কেমন লাগছে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। ভুল ত্রুটি নিজ গুণে ক্ষমা করবেন। আসুন শুনে নিই আজকের পর্বটি। সেই দিন একাদশী। বিনা সারাদিন মায়ের সঙ্গে নির্জলা একাদশী করিয়া সন্ধ্যাবেলা মায়ের অনুরোধে একটুকু দুধ ও 2-1টা ফল খায়। একদিন ঘরে ফলের জোগাড় ছিল না, পাড়াগায়ে থাকেও না। মনোরমা বৈকালে বলিল, ও ঠাকুরছি, মনুর মার কাছ থেকে 1 পয়সার পাকা কলা নিয়ে এসো তো, আমি ঘাটে বলেছি ওকে, গিয়ে নিয়ে এসো।
বিনা এই পাড়ার সকলের বাড়িতে একাই যাতায়াত করে, ওই পাড়ায় কখনো একা যায় না। মনুর মা থাকে এই পাড়ারই সর্বশেষ প্রান্তে। মধ্যে পড়ে ছোট একটা আমবাগান। সেটা পূর্বে ছিল বিনার বাবা বিনোদ চাটুর্যের নিলাম খরিদা সম্পত্তি। আবার ওই পাড়ার সিরিজ বাড়ুচে বিপিনের নিকট হইতে ক্রয় করিয়া লইয়াছেন। একটি আম গাছের নাম সোনাতলি। বিনা ছেলেবেলায় এইখানে আম কুড়াইতে আসিত, যখন তাহাদের নিজেদের বাগান ছিল। যাইতে যাইতে সে ভাবিল, কি চমৎকার আম ছিল সোনাতলির। কত বছর এই গাছের আম খায়নি। এইবারে খুড়িমাদের কাছ থেকে দুটো চেয়ে আনবো আমের সময়। হঠাৎ সে দেখিল পটলদা বাগানের পথ দিয়া বাগানে ঠকিতেছে। বিনার বুকের রক্ত যেন টোল খাইয়া উঠিল। এখন সে কি করে? বাড়ি ফিরিয়া যাইবে? পটলদা তাকে দেখিতে পায় নাই, কারণ সে বাগানের কোনাকুনি পথটা বহিয়া বোধহয় মুচিপাড়ার দিকে যাইতেছে। পটলদার সঙ্গে কতকাল দেখা হয় নাই। হঠাৎ বিনা নিজেরই অজ্ঞাতসারে ডাক দিল, ও পটলদা। পটল চমকিয়া উঠিয়া চারিদিকে কেমন করিয়া চাহিতেছে দেখিয়া বিনার হাসি পাইল। এই যে, ও পটলদা। পটল বিস্মিত ও আনন্দমুখে কাছে আসিল। তুমি কোথায় যাচ্ছ? যেখানেই যাই। তুমি ভালো আছো? তাতে তোমার কি? আমি মরে গেলেই বা তোমার কি? বাজে বকো না পটলদা, ওইসব কথা বলতে নেই। কতদিন পর তোমার সঙ্গে দেখা হলো। বিনা চুপ করিয়া রহিল। আমার কথা একটুও ভাবতে বিনা? সত্যি বলো। বলে লাভ কি পটলদা? যা হবার হয়ে গিয়েছে। আমিও তো সেই জন্য আর যাই না। তোমার নামে কেউ কিছু বললে আমার ভালো লাগে না, তাই ভেবে দেখলাম দেখা না করাটাই ভালো। কিন্তু তাই বলে ভেবো না যে তোমায় ভুলে গিয়েছি। বিনা কোনো কথাই বলিল না। পটল বলিল, আচ্ছা বিনা, তুমি যেখানে যাচ্ছ যাও। আমবাগানের মধ্যে কথা কইতে দেখলে কে কি ভাববে যে আমাদের গাঁয়ের লোক। এসো তুমি। তুমি আজকাল সে কোথায় চাকরি করতে সেখানে করো না? সে চাকরি গিয়েছে, এখন বসে আছি। কতদিন চাকরি নেই? প্রায় 3 মাস। সংসারে বড় টানাটানি চলছে, তাই যাচ্ছি মুচিপাড়ায় রঘুমুচির কাছে কিছু খাজনা পাব। গিয়ে বলি, খাজনা না দিস তো 2খানা গুড়ি দে। আচ্ছা, এসো পটলদা। বিনা বাড়ি ফিরিয়া সারাদিন কেমন যেন অন্যমনস্ক রহিল। পটলদার চাকুরি গিয়াছে, তাহার সংসারে বড় কষ্ট। ইচ্ছা হয়, কিন্তু সেই ইচ্ছায় কি কাজ হইবে? ইচ্ছা থাকিলেও বিনার 1 পয়সা দিয়া সাহায্য করিবার সামর্থ্য নাই। তাহাকে কি পটলদা কিছু দিয়াছিল? প্রথমে বিনা লইতে রাজি হয় নাই। বিধবা মানুষে সাবান কি করিবে? 1 শিশি গন্ধ তেল শেষ পর্যন্ত লইয়াছিল। লুকাইয়া লুকাইয়া নারকেল তৈলের সঙ্গে মিশাইয়া 1 শিশি গন্ধ তেল 2-3 মাস চালাইয়াছিল। একাধটা সহানুভূতির কথা বলা উচিত ছিল, ভুল হইয়া গিয়াছে। অত তাড়াতাড়ি আমবাগানের মধ্যে কি সব কথা মনে আছে? পটলদার সংসারটি নিতান্তই ছোট নয়। বেচারি চালাইতেছে কি করিয়া? আহা! সন্ধেবেলার দিকে মনোরমা নদীর ঘাট হইতে আসিল। ছেলে মেয়ে খাই খাই করিয়া জ্বালাতন করিতেছে। মনোরমা বলিল, ঠাকুরঝি, ওদের জন্য 1 খোলা চাল ভেজে দাও না। ভাত হতে এখন অনেক দেরি, ততক্ষণে গুড় দিয়ে খাক, মরছে খিদে খিদে করে। বিনা বলিল, কোন চাল ভাজব বৌদি? সেই দিনকের সেই মোটা নাগরা আছে, দিব্যি ফোটে, তাই ভাজি। বিনার মা বলিলেন, আগে সন্ধেটা দেখা না তোরা, অন্ধকার তো হয়ে গেল মা, আর কখন? মনোরমা ভিজা কাপড় ছাড়িয়া ফর্সা কাপড় পরিয়া উঠানের তুলসী তলায় প্রদীপ দিতে গিয়া হঠাৎ চিৎকার করিয়া উঠিল, ও ঠাকুরছি, আমায় কিসে কামড়ালো, শিগগির এসো। বিনা রান্নাঘর হইতে ছুটিয়া গেল। কি হলো বৌদি? সে রোয়াক হইতে উঠানে পা দিবার পূর্বেই মনোরমা আবার চিৎকার করিয়া উঠিল, সাপ, সাপ, অজগর, গোখরা, গোলার পিঁড়ির মধ্যে। ও মা,
ও ঠাকুরঝি! বিনা ততক্ষণ ছুটিয়া মনোরমার কাছে গিয়া পৌঁছিয়াছে, কিন্তু সে কিছুই দেখিতে পাইল না। মনোরমা উঠানে বসিয়া পড়িয়াছে, তাহার হাতের সন্ধ্যা প্রদীপ ছিটকাইয়া উঠানে পড়িয়া তেল ও সলিতা ছড়াইয়া পড়িয়াছে। মনোরমা বলিল, আমার গাটা কেমন ঝিমঝিম করছে ঠাকুরঝি, আমায় ধরো। বিনার মা বলিলেন, শিগগির কেষ্ট ঠাকুরপোকে ডাক, জীবনের মাকেও ডাক। ও মা, আমার কি হলো গো? যা যা, শিগগির যা। হে ঠাকুর, হে হরি, রক্ষে করো বাবা। বিনা বলিল, চেঁচিও না মা, আমি ডেকে আনছি। এখানে তার আগে দুটো বাঁধন দিই, গামছাখানা দাও। মিনিট 15 মধ্যে গায়ে রাষ্ট্র হইয়া গেল বিপিনের বউকে সাপে কামড়াইয়াছে, এবং সঙ্গে সঙ্গে এপাড়া ওপাড়ার লোক ভাঙিয়া পড়িল বিপিনদের উঠানে। ভীম জেলে ভালো ওঝা, সে আসিয়া গাঁঠুলি করিল, মন্ত্র পড়িল, ঝাড়ফুঁক চালাইল। মনোরমা অসাড় হইয়া পড়িয়া আছে, তাহার মাথায় ঘড়া ঘড়া জল ঢালা হইয়াছে, তাহার মাথায় দীর্ঘ কেশরাশি জলে কাদায় লুটাইতেছে। সেদিকে তখন কাহারও লক্ষ্য করিবার অবকাশ ছিল না। রোগিণীর অবস্থা লইয়া সকলে ব্যস্ত। কৃষ্ণলাল মুখুর্জি বলিলেন, সতীশ ডাক্তারের কাছে কে গেল? ও হরিপদ, তুমি একবার সাইকেলখানা নিয়ে ছোট। পটলও আসিয়াছিল, সে ভালো সাইকেল চড়িতে জানে, বলিল, আমি যাচ্ছি কাকা। হরিপদ ভাই, তোমার সাইকেলখানা। বিনা দেখা গেল খুব শক্ত মেয়ে, সে অমন বিপদের মধ্যেও হাত পা হারায় নাই। ছোটাছুটি করিয়া কখনো জল, কখনো নুন, কখনো দড়ি আনিতেছে। সম্প্রতি বৌদিদির মাথাটা উঠোনে লুটাইতেছে দেখিয়া সে মাথা কোলে লইয়া শিওরের কাছে আসিয়া বসিল। বিপিন দুপুরের পূর্বেই সনাতনপুর হইতে রওনা হইয়া হাঁটিয়া আসিতেছিল। বেলা ছোট, আমতলির বাঁওড়ের কাছে আসিতেই অন্ধকার ঘনাইয়া আসিল। বিড়ি নাই পকেটে, ফুরাইয়া গিয়াছে। পথের পাশেই শরৎ ঘোষের মুদির দোকান। এখনও প্রায় 8 ক্রোশ পথ বাকি তাহাদের গ্রামে পৌঁছিতে। বিড়ি কিনিতে সে দোকানে ঢুকিল। শরৎ বলিল, দাদা ঠাকুর এলেন নাকি আজ? তামাক ইচ্ছে করুন, বসুন বসুন। না না, আর তামাক খাবো না, সন্ধে হয়ে গিয়েছে। 1 পয়সার বিড়ি দাও আমায়। তা দিচ্ছি। তা বসুন না দাদা ঠাকুর, তামাকটা খেয়ে যান, এতটা হেঁটে এলেন। বিপিন তামাক খাইতে খাইতে বলিল, আখের গুড় এইবার কেমন হলো শরৎ? কিচ্ছু না, কিচ্ছু না দাদা ঠাকুর, পুঁজিপাটা সব খেয়ে গেল। 9 আনা মন কিনলাম, আর বেচলাম 7.5-8। সেদিন আর নেই দাদা ঠাকুর, ডাহা লোকসান। তবে আর কি করি, লেখাপড়া তো শিখিনি আপনাদের মতো, খাই কি করে বলুন? আইনদী চাচার খবর জানো? ভালো আছে? বেশ আছে। পরশু বেলতলার মাঠে বিচুলি তুলতে গিয়ে দেখি বুড়ো দিব্যি খুঁটির মতো বসে ধানের শাল পাহারা দিচ্ছে। আচ্ছা, আসি শরৎ। দাঁড়ান দাদা ঠাকুর, পাকাটির মশাল আমার কড়াই আছে, একটা জেলে নিয়ে যান। ওরে, নিয়ে আয় তো গোলার তলা থেকে একটা মশাল। কদিন থাকবেন বাড়ি? থাকবো আর কই, 3-4 দিনের বেশি রুগীপত্তর ফেলে। সদর রাস্তা দিয়া গেলে খুব ঘুর হয় বলিয়া সে গ্রামে ঢুকিয়াই নদীর ধারের রাস্তাটা ধরিল। এদিকটা জনহীন, শুধু বৈঁচি বন, নিবিড় বাঁশবন ও আমবাগান। সন্ধ্যার পর বাঘের ভয়ে এই পথে বড় কেহ একটা হাঁটে না, যদিও বাঘ নাই, কিংবা কালীভদ্রে একটা আদ্রা কেঁদো বাঘ বাহির হইবার জনশ্রুতি শোনা যায় মাত্র। সুতরাং বিপিনের সহিত কাহারও দেখা হইল না। বাড়ির কাছাকাছি তাহাদের নিজেদের জমির সীমানায় ঘাটের পথের চালতা গাছটার তলায় যখন সে পৌঁছেছে, তখন একটা গোলমাল ও কান্নার রব তাহার কানে গেল। কোন দিক হইতে শব্দটা আসিতেছে ভালো ঠাহর করিতে পারিল না। একটু আশ্চর্য হইয়া চারিদিকে চাহিয়া শুনিল। এ কি, তাহাদেরই বাড়ির দিক হইতে শব্দটা আসিতেছে না? তাহার বুকের ভেতরটা এক মুহূর্তে যেন ভয়ে অসাড় হইয়া গেল। কি হইয়াছে তাহাদের বাড়িতে? না, তাহাদের বাড়ি নয়,
এ যেন কেষ্ট কাকাদের কিংবা পরার নাপিতের বাড়ির দিক হইতে। তাই হইবে, তাহাদের বাড়ি নয়। পরক্ষণেই সে দ্রুত পদে দুরু দুরু বক্ষে বাড়ির দিকে প্রায় ছুটিতে ছুটিতে চলিল। আর কিছু দূর গিয়া বিপিনের আর কোনো সন্দেহই রহিল না, এ কান্নার রব যে তাহার মায়ের গলার। পাগলের মতো ছুটিতে ছুটিতে সে বাড়ির পেছনের পথে আসিতেই তাহাদের উঠানে ভিড় দেখিতে পাইল। তাহাকেও 2-4 জন দেখিয়াছিল। তাহারা ছুটিয়া আসিল তাহার দিকে। সর্বাগ্রে ছুটিয়া আসিলেন কৃষ্ণলাল মুখুজ্জে। এসো এসো বিপিন, এসো, বড় বিপদ, এসো। বিপিনের গলা দিয়া যেন কথাই বাহির হইতেছে না। ভয়ে ও বিস্ময়ে সে যেন কেমন হইয়া গিয়াছে। বলিল, কি কি কেষ্ট কাকা, ব্যাপার কি? ভিড়ের ভেতর হইতে বিনা কাঁদিয়া উঠিল। ও দাদা, শিগগির এসো, বৌদিদি যে আমাদের ছেড়ে চলে গেল গো। মনোরমা? মনোরমার কি হইয়াছে? বিপিন ভিড় ঠেলিয়া অগ্রসর হইবার চেষ্টা না করিয়া ফ্যালফ্যাল করিয়া ইহার উহার মুখের দিকে চাহিতে লাগিল। 2-3 জন হাত ধরিয়া তাহাকে লইয়া গেল। কে একজন বলিয়া উঠিল, আহা, সতীলক্ষ্মী বউ বটে, স্বামীও একেবারে ঠিক সময় এসে হাজির, এদেরই বলে সতীলক্ষ্মী। বিপিন গিয়া দেখিল উঠানে তুলসীতলার কাছেই মনোরমা মাটিতে শুইয়া, মাথার চুল মাটিতে লুটাইতেছে, সারা দেহ অসাড় নিষ্পন্দ। বিপিন যেন আর দাঁড়াইতে পারিল না, বলিল, কি হয়েছে কেষ্ট কাকা? সাপে কামড়েছিল, যাচ্ছিলেন বৌমা পিদিম দিতে নাকি তুলসীতলায়। 4-5 জন লোক একসঙ্গে ঘটনাটা বলিতে গিয়া পরস্পরকে বাধা দিতে লাগিল। বিপিনের মা তাহাকে দেখিয়া চিৎকার করিয়া কাঁদিতে লাগিলেন। বিনাও কাঁদিতে লাগিল। বিপিন নাড়ি দেখিয়া বলিল, নাড়ি নেই বটে, কিন্তু কেষ্ট কাকা এ মরেনি এখনো। বিনা, শিগগির জল গরম করে নিয়ে আয়। সতীশ ডাক্তারের কাছে একজন যা তো কেউ। বলিতে বলিতেই সতীশ ডাক্তারকে লইয়া পটল আসিয়া উপস্থিত হইল। সতীশ ডাক্তার ও বিপিন 2 জনে কিছুক্ষণ দেখিল। বিপিন বলিল, আশা আছে বলে মনে হচ্ছে নাকি? ইথারিন ক্লোরোফর্ম দিয়ে দেখা যাক না, নাড়ি আসে কি না। এরকম রোগী আমি একটা দেখেছিলাম, অবিকল এই লক্ষণ, এ এখনও মরেনি। ইথারিন ক্লোরোফর্ম দিয়ে কি হবে? দেখো দিয়ে। এ মরেনি সতীশবাবু, কতকটা ভয়ে কতকটা বিষের ক্রিয়ায় এমন হয়েছে। আমার মনে হয় গোখরা সাপ নয়, এ ঠিক শেকড় চাঁদা সাপ। এরকম লক্ষণ সব প্রকাশ পায়। কেউ কি দেখেছিল সাপটা? বিনা বলিল, বৌদিদি বলছিল অজগর গোখরা সাপ, গোলার পিড়িতে ছিল, আমি কিছু দেখিনি অন্ধকারে। সতীশ ডাক্তার বলিলেন, ও কিছু না, ভয়ে অনেক সময় এইরকম হয়। উনি ভয়ে তখন চারিদিকে গোখরা সাপ তো দেখবেনই, অন্ধকারে কি দেখতে কি দেখেছেন। মনোরমাকে ধরাধরি করিয়া রোয়াকে লইয়া যাওয়া হইল। অনেক রাত পর্যন্ত সতীশ ডাক্তার রহিল। পটল যথেষ্ট উপকার করিল, ছোটাছুটি করা, ইহাকে উহাকে ডাকাডাকি করা। রাত দুপুর পর্যন্ত সে বিপিনদের বাড়িতেই রহিল। বিপদের সময় অন্য কথা মনে থাকে না। গরম জল আনিতেই পটল কতবার রান্নাঘরে গেল। মিনা সেইখানে একাই ছিল। ছেলে মেয়েদের ও দাদার জন্য রান্না না করিলে তাহারা খাইবে কি? মিনার মা বউয়ের শিয়রে সন্ধ্যা হইতে বসিয়া আছেন আর হাপুস নয়নে কাঁদিতেছেন। 4 দিন পর বিপিন মনোরমাকে বলিল, কাল যাব গো, এসেছিলাম 2 দিন থাকবো বলে, তুমি যে ভয় দেখিয়ে দিলে তাতে দেরিই হয়ে গেল এমনি। মনোরমা হাসিয়া বলিল, মলেই বেশ হতো না। না না, ওই সব কথা বলতে নেই, ঘরের লক্ষ্মী মরতে যাবে কেন, ছি। মনোরমা একটু অবাক হইয়া স্বামীর দিকে চাহিল। এত আদরের কথা সে স্বামীর মুখে কত কাল শোনে নাই। ভাগ্যি সাপে কামড়াইয়াছিল, উহ। কিন্তু মুখে বলিল, ছেলে মেয়ে দুটো ছোট ছোট, নয়তো আর কি, তোমায় রেখে যেতে পারলে তো ভাগ্যির কথা গো। বিপিন বলিল, আর আমার জন্য বুঝি কিছু না?
মনোরমা হাসিল। সে গুছাইয়া কথা বলিতে পারে না কোনো কালেই। মনের মধ্যে কি আছে বুঝাইতে পারে না। সে বোঝে কাজকর্ম, খাওয়ানো মাখানো, নিখুঁতভাবে সংসার চালানো। স্বামীকে সে ভালোবাসে কি না বাসে তা কি আর মুখে বলা যায়? ছেলে মেয়ের মা, এখন সে গিন্নিবান্নি মানুষ। অমন ইনাইয়া বিনাইয়া কথা বলা তাহার আছে না। বলিল, না গো, তা নয়। আমি মরে গেলে তুমি আরেকটা বিয়ে করে সুখী হতে পারতে, কিন্তু ওরা মা পাবে না। বিপিন দুঃখিত হইল। সত্যই, আর যদি মনোরমা মারা যাইত? কখনো সে মনোরমাকে একটা মিষ্টি কথা কিংবা ভালোবাসার কথা কি বলিয়াছে? না পাইয়া পাইয়া মনোরমার সহিয়া গিয়াছে। ওইসব আর সে প্রত্যাশাই করে না, পাইলে অবাক হইয়া যায়। মনে ভাবিল, আমার হাতে পড়ে ওর দুর্দশার এক শেষ হয়েছে। ভালো খাওয়া কি, ভালো কাপড় একখানা, কোনো দিন কখনো কিছু দেখলে না। সংসারের হাঁড়ি ঠেলে আর বাসন মেজেই জীবনটা কাটল ওর। সে বলিল, হ্যাঁ ভালো কথা, কাল দুটো ভাত সকাল সকাল যেন হয়, পিপলিপাড়া যাব কাল। মনোরমা বলিল, তা কেন, কাল যেও না, বিদেশে থাকো, একদিন একটু পিঠে নাটা করি, সেখানে কে আর করে দিচ্ছে, খেয়ে যেও। বিপিন জানে মনোরমা মিষ্টি কথা কহিতে জানে না বটে, কিন্তু এইসব দিকে তাহার খুব লক্ষ্য। কিন্তু তাহার থাকিবার উপায় নাই। মনোরমাকে বুঝাইয়া বলিল, হাতে রোগী আছে, পিঠে খাইবার জন্য বসিয়া থাকিলে চলিবে না। হাসিয়া বলিল, যাবে আমার সঙ্গে সেখানে? চলো, পিঠে খাওয়ানোর লোক নিয়ে যাই। মনোরমা বলিল, ও মা, আমি আবার বুড়ো মাগি সংসার ফেলে, গরু বাছুর ফেলে, মা বিনা, এদের রেখে তোমার সঙ্গে বাসায় যাব কি করে? যেন এ প্রস্তাবটা নিতান্তই আজগুবি। মনোরমা তো বলিতেই পারিত, চলো তোমার সঙ্গেই যাই, তুমি যেইখানে নিয়ে যাবে সেখানেই যাব, তোমার কাছে আমার কেউ নয়। বিপিনের খুব ভালো লাগিত তাহা হইলে। বিপিন ভাবিল, মনোরমার শুধু সংসার আর সংসার, হই আর এক ধরনের মেয়ে মানুষ। পিপলিপাড়ায় পৌঁছল প্রায় সন্ধেবেলা। দত্তমশাই বাড়ি নাই। আজ দিন দুই হইল বড় ছেলের শ্বশুরবাড়ি কুমারপুরে গিয়াছেন কি কাজে। দত্তমশাইয়ের ছেলে অবনী তাহাকে দেখিয়া বলিল, এই যে ডাক্তারবাবু, দুটো রোগী এসে ফিরে গিয়েছে কাল, এত দেরি হলো যে? হাত পা ধুয়ে বিশ্রাম করুন। অন্ধকার হইয়া গিয়াছে। কিছুক্ষণ পর শান্তি এক হাতে একটি হ্যারিকেন লণ্ঠন ও অন্য হাতে এক বাটিতে মুড়ি ও নারকেল কোড়া লইয়া আসিল। বাটিটা বিপিনের হাতে দিয়া হাসি মুখে বলিল, এত দেরি করলেন যে? উহ, সে আর বলো না শান্তি, কি বিপদেই পড়ে গিয়েছিলাম। শান্তি উদ্বিগ্ন মুখে বলিল, কি? আমার স্ত্রীকে সাপে কামড়েছিল। সাপে? কি সাপ? রক্ষে যে জাত সাপ নয়, ওই শেকড়চাঁদা বলেই আমার ধারণা। সে কি ঘটনা হলো শোনো, সেদিন তো এখান থেকে গেলাম সেই। এই বলিয়া বিপিন সেই দিনকার তাহার বাড়ি যাওয়ার পথে কান্নাকাটি রব শোনা হইতে আরম্ভ করিয়া সমস্ত ব্যাপারটা আনুপূর্বিক বলিয়া গেল। শান্তি অবাক হইয়া বসিয়া শুনিতে লাগিল। বর্ণনা শেষ হইয়া গেলে শান্তি দীর্ঘশ্বাস ফেলিয়া বলিল, উফ, ভগবান রক্ষে করেছেন, নইলে কি যে হতো আজ বলুন দেখি। মুড়ি খান, আমি চা নিয়ে আসি। কি বিপদেই পড়ে গিয়েছিলেন। শান্তি চা আনিয়া দিল। বলিল, আজ আর রাঁধতে হবে না আপনাকে, আমাদের তো রান্না হবেই, ওই সঙ্গে আপনাকে দুইখানা পরোটা ভেজে দিতে এমন কিছু ঝঞ্ঝাট হবে না। রোজ রোজ তোমাদের ওপর। ওইসব কথা বলবেন না ডাক্তারবাবু, আপনি পর ভাবেন, কিন্তু আমি। না না, সে কথা না, পর ভাববো কেন শান্তি? তা হবে এখন, দিও এখন। শান্তি খানিকক্ষণ দাঁড়াইয়া দাঁড়াইয়া গল্প করিল। কথা বলিয়া আনন্দ পাওয়া যায় ইহার সঙ্গে, বেশিরভাগ কথা মনোরমাকে লইয়াই।
আজ আসিবার সময় বিপিন সারা পথ মনোরমার কথাই ভাবিয়াছে। তাহার আকস্মিক মৃত্যুর সম্ভাবনাটা যতই মনে হইতেছে, বিপিনের মন ততই মনোরমার প্রতি স্নেহে ও সহানুভূতিতে ভরিয়া উঠিতেছে। শান্তি বলিল, দেখাবেন একদিন বৌদিদিকে? কি করে দেখাবো শান্তি? সে তো এখানে আসছে না। আমায় একদিন নিয়ে চলুন না সেখানে। তুমি যাবে কি করে? আপনার সঙ্গে যাব। গরুর গাড়ি একখানা না হয় 2 টাকা ভাড়া নেব। আমার সঙ্গে একা যাবে? কেন যাব না? বিপিন আশ্চর্য হইল শান্তির নিঃসংকোচ ভাব দেখিয়া। মেয়েটি শুধু সরলাই নয়, ইহার মনে সাহসও আছে। অবশ্য সে শান্তিকে সত্যই লইয়া যাইতেছে না। বহু বাধা তাহাতে, সে জানে। তবুও শান্তি যে নিঃসংকোচে তাহার সহিত যাইতে চাহিল, ইহাতেই উহার মনের পরিচয় পাওয়া যায়। হঠাৎ শান্তি একটি ভারী ছেলে মানুষই প্রশ্ন করিল, আচ্ছা, পটলের ক্ষেতে মেয়ে মানুষ যাওয়া বারণ কেন জানেন? তা তো জানি না শান্তি, তবে শুনেছি বটে। বিপিন কারণটা খুব ভালো রকমই জানে। সে পাড়া গাঁয়েরই ছেলে, কিন্তু শান্তির সামনে সেই কথা বলিতে তাহার বাধিল। শান্তি দুষ্টুমির হাসি হাসিয়া বলিল, আমি জানি, বলবো? মেয়ে মানুষ অযাত্রা, পটলের ক্ষেতে ঢুকলে পটল ফলবে না, তাই নয়? আচ্ছা, মেয়ে মানুষ কি সত্যিই অযাত্রা? বিপিন সংকুচিত হইয়া পড়িল, বলিল, কে বলেছে ওই সব কথা? এই কথা তোমার মাথায় উঠলই বা কেন হঠাৎ? না, কিছু না, এমনি মনে পড়ে গেল। আপনাদের গাঁয়ের দিকেও এই নিয়ম আছে না? শুনেছি বটে, বললামই তো, বলে বটে। তবে মেয়েরা অযাত্রা এ কথা যে কেউ বলুক আমি বিশ্বাস করি না। মেয়েরা অনেক উপকার করেছে আমার জীবনে। এই ধরো, আমি তোমায় দিয়েই বলি, কেমন চিড়ের ফলার খাওয়ালে সেই দিন, খেয়ে দিয়ে নিন্দে করব এমন মহাপাতকী আমি নই। এই বলিয়া বিপিন হো হো করিয়া হাসিয়া উঠিল। শান্তি সলজ্জ হাসি মুখে বলিল, আপনার ওই এক কথা, যান। না, যাব কেন? আমি অন্যায্য কথাটা কি বলেছি বলো? তোমার যত্নের কথা যখন ভাবি শান্তি, তখন সত্যি বলছি, অমন খাওয়ানো অন্তত। আচ্ছা আচ্ছা, থাক, আর আপনার ব্যাখ্যা করতে হবে না। আমি যাই, বৌদিদি একা রান্নাঘরে, গিয়ে ময়দা মাখব। একটা পান পাঠিয়ে দিও গিয়ে, পেয়ালাটা নিয়ে যাও। না, থাকুক, আপনার পান নিয়ে আসি, পেয়ালা নিয়ে যাব। বিপিনের মনে একটি অদ্ভুত তৃপ্তি। এই ধরনের সেবাই সে চায়। মানি কেবল সে, যা মিটাইয়াছিল কিছুদিন। আবার এই শান্তি কোথা হইতে আসিয়া জুটিয়াছে। বেচারি মনোরমা এই ধরনটাও জানে না। সেও সেবা করে, কিন্তু সে অন্য রকমের। তাহা পাইয়া এমন আনন্দ হয় না কেন? সেদিন সকালে বিপিন রোদে পিঠ দিয়া বসিয়া ঔষধ বিক্রির হিসেবের খাতা দেখিতেছে। এমন সময় শান্তি পেছন হইতে এক প্রকার চুপি চুপি আসিল। উদ্দেশ্য বোধহয় বিপিনকে চমকাইয়া দেওয়া, কিংবা অপ্রত্যাশিতভাবে তাহার সহচর্যের আনন্দ দান করা। উদ্দেশ্য খুব সুস্পষ্ট না হইলেও সে এমন প্রায়ই করে আজকাল। বিপিন ও শান্তির সঙ্গে মিলিতে মিশিতে পূর্বের মতো সংকোচ বা জড়তা আর অনুভব করে না। সামনে ছায়া পড়িতেই বিপিন পেছনে ফিরিয়া চাহিয়া দেখিল শান্তি হাসি মুখে দাঁড়াইয়া। বিপিন কিছু বলিবার পূর্বেই শান্তি বলিল, কি করছেন? বিপিন বলিল, এসো শান্তি, হিসেব দেখছি। একটা কথা বলতে এলাম, কাল চলে যাচ্ছি এখান থেকে। বিপিন আশ্চর্য হইয়া বলিল, কোথায়? কোথায় যাবে? শান্তি হাসিতে হাসিতে বলিল, বা, কোথায় কি? আমার যাবার জায়গা নেই? এখানেই কি চিরকাল থাকবো? বলেছি তো সেই দিন আপনাকে। ও, শ্বশুরবাড়ি যাবে? উনি আসবেন কাল সকালে। বিপিন চুপ করিয়া রহিল। 2-একটা কথা যাহা সে ঝোঁকের মুখে বলিতে যাইতেছিল চাপিয়া গেল।
মেয়েদের ভালোবাসা লইয়া সে আর নাড়াচাড়া করিবে না। যাহা হইয়াছে যথেষ্ট। শান্তি বিবাহিতা মেয়ে, তাহাকে সে কিছুই বলিবে না ওইসব কথা। শেষ পর্যন্ত উভয় পক্ষই কষ্ট পায়। না না, উহার মধ্যে আর নয়। শান্তি যেন একটু দুঃখিত হইল। সে যাহা বিপিনের মুখে শুনিবার আশা করিয়াছিল তাহা না শুনিতে পাইয়া যেন নিরাশ হইয়াছে। বলিল, এখন আর অনেক দিন আসব না। বিপিন বলিল, কবে আসবে? তার কি কিছু ঠিক আছে? তা বেশ, যখনই আসি আর নাই আসি, আপনার আর কি? শান্তি এই ধরনের কথা কেন বলিতে আরম্ভ করিল হঠাৎ? কি জবাব দেবে এই কথার সে? তবুও বিপিন বলিল, না, আমার কিছুই নয়। আমার কিছুই নয় তোমায় বলেছে। আমার খাওয়ার মজাটা তো সকলের আগে নষ্ট হলো। বৌদিদিদের বলে যাচ্ছি, সেসবের জন্য কিছুই কষ্ট হবে না আপনার। তাহলে তো আর কোনো কষ্ট রইল না। বলা চলিত এবং বলিতেও ইচ্ছা হইতেছিল, শান্তি, তুমি চলে গেলে আমার এই জায়গায় আর ভালো লাগবে না। দিনের মধ্যে সবসময় তোমার কথা মনে হবে। কখন আমায় আবার এইভাবে জড়ালে শান্তি? বিপিন সেই ধরনের কথার ধার দিয়াও গেল না। বলিল, তা তোমাদের বাড়ির যত্ন যথেষ্টই পেয়ে আসছি। তোমাদের বাড়িতে আশ্রয় না পেলে আমার এখানে ডাক্তারি করাই হতো না। শান্তি মুখ ভার করিয়া বলিল, আপনার কেবল ওই সব কথা। কি করেছি আমরা? আপনি ব্রাহ্মণ, আমরা আপনাকে আশ্রয় দিয়েছি। অমন কথা বুঝি লোকে বলে? সত্যি, বলবেন না আর ওই কথা, বলতে নেই। পরদিন শান্তির স্বামী আসিয়া তাহাকে লইয়া চলিয়া গেল। বিপিন ডিসপেন্সারি হইতে ফিরিয়া দুপুরে নিজের ছোট্ট চালায় রাঁধিতে বসিয়াছে। শান্তি সেখানে আসিয়া গলায় আঁচল দিয়া দুই পায়ের ধুলা লইয়া প্রণাম করিয়া বলিল, যাচ্ছি। যাচ্ছি বলতে নেই, বলতে হয় আসছি। যদি আর নাই আসি? বলতে নেই ওই কথা, এসো, আসবে বই কি। বলছেন আসতে তো? তাহলে আসব, ঠিক আসব। শান্তি কথা শেষ করিয়া চলিয়া যাইতেছিল। বিপিনের মনে হঠাৎ বড় করুণা ও সহানুভূতি জাগিল উহার উপর। যাইবার সময় একটা কথা শুনিয়া যদি সে খুশি হয়, আনন্দ পায়, মুখেরই কথা তো, কেন এত কৃপণতা? সে বলিল, তুমি চলে যাচ্ছ, সত্যি মনটা খারাপ হয়ে গেল বড্ড। শান্তি বিদ্যুৎ বেগে ফিরিয়া দাঁড়াইল। বিপিনের দিকে পূর্ণ দৃষ্টিতে চাহিয়া এক ধরনের অদ্ভুত ভঙ্গিতে বলিল, আপনার মন খারাপ হবে? ছাই। বিপিন অবাক হইয়া গেল শান্তির চমৎকার ফিরিবার ভঙ্গিটি দেখিয়া। সে উত্তর দিল, ছাই না, সত্যি বলছি। শান্তি হাসি মুখে বলিল, আচ্ছা, আসি। কথা শেষ করিয়া সে আর দাঁড়াইল না। পলকে প্রলয় ঘটাইয়া দিয়া চলিয়া গেল শান্তি। ইহা ওই শান্ত মেয়েটির মধ্যে ছিল? ওর এই অদ্ভুত নায়িকা মূর্তি এতদিন প্রচ্ছন্ন ছিল কেমন করিয়া? মেয়েরা পারে, ওদের ক্ষমতার সীমা নাই। অবস্থা বিশেষে 10 মহাবিদ্যার মধ্যে এক রূপ হইতে কটাক্ষেই অন্য রূপ ধরিতে উহারাই পারে। শান্তি চলিয়া গেলে গোটা বাড়িটা ফাঁকা ফাঁকা ঠেকিতে লাগিল। রোজ সন্ধ্যার সময় শান্তি চা করিয়া আনিত, সে ডাক্তারখানা হইতে ফিরিলেই। আজ সন্ধ্যায় আর কেহ আসিল না। দত্ত মহাশয়ের পুত্রবধূদের অত দায় পড়ে নাই। বিপিন নিজেই একটু চা করিয়া লইল। সংসারের ব্যাপারই এই, চিরদিন কেহ থাকে না। মানিকে দিয়াই সে জানে। জালে জড়াইব না বলিলেই কি না জড়াইয়া থাকা যায়? কোথা হইতে আসিয়া যে জোটে। সন্ধ্যায় উনুনে হাঁড়ি চড়াইয়া বিপিন রান্নাঘরের বাহিরে আসিয়া খানিকক্ষণ বসিল। বেশ জ্যোৎস্না উঠিয়াছে। 3-4 দিন আগেও শান্তি এই সময়টা তাহাকে চা দিতে আসিয়া গল্প করিয়াছে দাঁড়াইয়া দাঁড়াইয়া। রোজই করিত। আজ সত্যই ফাঁকা ঠেকিতেছে, কিছুই ভালো লাগিতেছে না। নিজের মনের অবস্থা দেখিয়া সে নিজেই আশ্চর্য হইয়া গেল। শান্তি তাহার কে? কেউ নয়। 2 দিনের আলাপ। এই তো কিছুদিন আগেও সে ভাবিত
মানির মতো ভালোবাসা জীবনে আর কাহারও সঙ্গে কখনোই হইবার নয়, হইবেও না। মানি ছাড়া আর কাহারও জন্য মন খারাপ হইতে পারে, এ কথা কিছুদিন পূর্বেও কেহ বলিলে সে কি বিশ্বাস করিত? এখন সে দেখিয়া বুঝিতে পারে মনের ব্যাপার বড়ই বিচিত্র। কেহই বলিতে পারে না কোন পথে কখন তাহার গতি। বৃদ্ধ দত্তমহাশয় ঠান্ডা লাগিবার ভয়ে আজকাল সন্ধ্যার পরে বাহিরে আসেন না। আজ কি মনে করিয়া তিনি বিপিনের রান্নাঘরে আসিয়া পিঁড়ি পাতিয়া বসিয়া খানিক গল্পগুজব করিলেন। শান্তির কথাও একবার তুলিলেন। মেয়েটি আজ চলিয়া গেল। কন্যা সন্তানের মতো সেবা যত্ন কে করে? পুত্রবধূরাও তো আছে, তেমনটি আর কাহারও নিকটে পাওয়া যায় না, ইত্যাদি। বিপিন বলিল, শান্তি বড় ভালো মেয়ে, অমন চমৎকার সেবা আর কারোর কাছে পায়নি ডাক্তারবাবু। আমার এই বুড়ো বয়সে এক এক সময় সত্যিই কষ্ট পাই সেবার অভাবে, কিন্তু ও এখানে থাকলে, আর ব্রাহ্মণের ওপর ওর বড় ভক্তি। আপনার চাটুকু জলখাবারটুকু ঠিক সময়ে সব দেওয়া, সেদিকে খুব নজর। বাড়িতে যদি কোনোদিন ভালো কিছু খাবার তৈরি হয়েছে, তবে আগে আপনার জন্য তুলে রেখে দিত। দত্তমহাশয় উঠিয়া গেলে বিপিন খাইতে বসিবার উদ্যোগ করিল। এই সময়টা দুই একদিন শান্তি দালানের জানালায় দাঁড়াইয়া তাহাকে ডাকিয়া বলিত, ও ডাক্তারবাবু, একটু দুধ আছে, বেশি হয়েছে আমাদের। আপনার খাওয়া হয়েছে নাকি হয়নি? নিয়ে আসব? মানি গেল, শান্তি গেল। এই রকমই হয়, কেহই টিকিয়া থাকে না শেষ পর্যন্ত। পরদিন সকালে ডাক্তারখানায় আসিল ভাষণপোতা মাইনর স্কুলের সেই বিশ্বেশ্বর চক্রবর্তী। বিপিন তাহাকে দেখিয়া আশ্চর্য হইল। শেষবার যখন তাহার সঙ্গে দেখা তখন মানিদের বাড়িতে সে চাকুরি করে। মানির গল্প করিয়াছিল ইহারি কাছে। বিশ্বেশ্বর আক্ষেপের ছুটে বলিয়াছিল, তাহার অদৃষ্টে এই পর্যন্ত কোনো নারীর প্রেম জোটে নাই। বিশ্বেশ্বর কি করিয়া জানিল সে পিপিলি পাড়ার হাটতলায় ডাক্তারখানা খুলিয়াছে? বিশ্বেশ্বর বলিল, আপনি খবর রাখেন না বিপিনবাবু, আমি আপনার সব খবর রাখি। আপনাদের গাঁয়ের কৃষ্ণ চক্রবর্তীর সঙ্গে প্রায়ই দেখা হয়। ভাসান পোতায় ওনার বড় মেয়ের বিয়ে দিয়েছেন কি না, তার মুখেই আপনার সব কথা শুনেছি। তা আপনার কাছে এসেছি একটা বড় দরকারি কাজে। আপনাকে একটি রোগী দেখতে এক জায়গায় যেতে হবে। বিপিন বলিল, কোথায়? এইখান থেকে ক্রোশ 2 হবে, জিয়ালা বল্লভপুর। জিয়ালা বল্লভপুর? সে তো চাষা গাঁ। সেখানকার লোককে আপনি জানলেন কি করে? রুগী আপনার চেনা? বিশেষজ্ঞ কেমন যেন ইতস্তত করিয়া বলিল, হ্যাঁ, তা জানা বই কি। চলুন, একটু শিগগির করে তাহলে চলুন। দুপুরের কিছু পূর্বে দুইজনে হাঁটিয়া উক্ত গ্রামে পৌঁছিল। বিপিন পূর্বে এই গ্রামে কখনোই আসে নাই, তবে জানি তো জেয়ালার বিল এই অঞ্চলের খুব বড় বিল, এবং গ্রামখানি বিলের পূর্ব পারে। বিলের মাছ ধরিয়া জীবিকা নির্বাহ করে এইরূপ ছেলে ও বাগদি এবং কয়েক ঘর মুসলমান ছাড়া এই গ্রামে কোনো উচ্চ বর্ণের বাস নেই। বিশেষজ্ঞ কিন্তু গ্রামের মধ্যে গেল না। বিলের উত্তর পাড়ে গ্রাম হইতে কিছু দূরে একটা বড় অশ্বত্থ গাছ, তাহার তলায় ছোট একটি চালা ঘরের সামনে বিশ্বেশ্বর তাহাকে লইয়া গেল। বিপিন বলিল, রুগী এখানে নাকি? হ্যাঁ, আসুন ঘরের মধ্যে, সোজা চলুন, অন্য কেউ নেই। ঘরের মধ্যে ঢুকিয়া বিপিন দেখিল একটি স্ত্রীলোক, জাতিতে বাগদি কিংবা দুলে। ঘরের মেঝেতে পুরো বিচালির ওপর ছেঁড়া কাঁথার বিছানায় শুইয়া আছে। স্ত্রীলোকটির বয়স 24-25 হইবে, রং কালো, চুল রুক্ষ, হাতে কাঁচের চুড়ি, পরনে ময়লা শাড়ি। জ্বরের ঘরে রোগিণী বিছানার এপাশ ওপাশ করিতেছে। বিপিন ভালো করিয়া পরীক্ষা করিয়া বলিল, এর নিউমোনিয়া হয়েছে, 2 দিকই ধরেছে, খুব শক্ত রোগ, খুব সেবা যত্ন দরকার। বড্ড দেরিতে ডেকেছেন আমাকে, তবু সারাতে পারি হয়তো, কিন্তু এর লোক কই? খুব ভালো নার্সিং চাই, নইলে।
বিশেষর হঠাৎ বিপিনের 2 হাত ধরিয়া কাঁদো কাঁদো সুরে বলিল, বিপিনবাবু, আপনাকে বাঁচিয়ে তুলতেই হবে রোগীকে, যে করেই হোক। আপনার হাতেই সব। আপনি দয়া করে। আমরা শুনছিলাম বিপিনের সংসার ধারাবাহিক পর্ব। খুব শীঘ্রই আসছে অন্তিম পর্বটি নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন। নমস্কার।